হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাঁকুড়া ইউনিভার্সিটির 6th সেমিস্টারের বাংলা মেজর স্টুডেন্টসদের জন্য বাংলা মেজর পেপার 13-এর 20 শতক নির্বাচিত প্রবন্ধের প্রমথ চৌধুরীর বই পড়া থেকে বেশ কয়েকটি 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এগুলি তোমাদের সেমিস্টার পরীক্ষার জন্য বিশেষভাবে হেল্প করবে। প্রথম প্রশ্ন হচ্ছে, বই পড়া প্রবন্ধটি কবে লেখা হয়? এই প্রবন্ধটি কোথায় পঠিত হয়? বই পড়া প্রবন্ধটি 1325 সালের শ্রাবণ মাসে লেখা হয়। আর দ্বিতীয় অংশ হচ্ছে, প্রবন্ধটি কোথায় পঠিত হয়? কটেজ লাইব্রেরি ও ভবানীপুর ইনস্টিটিউটের সাহিত্য শাখার অধিবেশনে বই পড়া প্রবন্ধটি পঠিত হয়। এবার 2 নম্বর, দ্য কাপ দ্যাট চিয়ার্স বাট নট ইনব্রিয়েটস, উক্তিটি কে কি সম্বন্ধে করেছিলেন? একজন বিলাতি কবি। উক্তিটি চায়ের সম্পর্কে করেছিলেন। এর অর্থ, চা পান করলে নেশা হয় না, ফুর্তি হয়। 3 নম্বর, বই পড়া প্রবন্ধটি কটি পর্বে বিভক্ত? এই প্রবন্ধের লেখকের ছদ্মনাম কি? বই পড়া প্রবন্ধটি 8টি পর্বে বিভক্ত। আর দ্বিতীয় অংশ হচ্ছে, এই প্রবন্ধের লেখক হচ্ছে কে? প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর ছদ্মনাম হলো বীরবল। নেক্সট 4 নম্বর, বই পড়া প্রবন্ধটি কত সালে কোন গ্রন্থে প্রকাশিত হয়? 1325 বঙ্গাব্দের শ্রাবণ মাসে আমাদের শিক্ষা গ্রন্থে বই পড়া প্রবন্ধটি প্রকাশিত হয়। 5 নম্বর, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। তাৎপর্য বিচার করো। বই পড়া প্রবন্ধে শিক্ষা দেওয়া নেওয়া প্রসঙ্গে প্রাবন্ধিক এমন মন্তব্য করেছেন। বর্তমান শিক্ষা ব্যবস্থার দিকে লক্ষ্য রেখে তাঁর মন্তব্য, কেউ কাউকে শিক্ষিত করে তুলতে পারে না। প্রকৃত শিক্ষিত তারাই যারা নিজেরা শিক্ষা চর্চা করে শিক্ষিত হয়ে ওঠেন। পরবর্তী 6 নম্বর, আমাদের বই পড়ার প্রয়োজনীয়তা কোথায়? প্রমথ চৌধুরীর মতে, বই জ্ঞানের ভাণ্ডার। আমাদের চিন্তা চেতনা জ্ঞান বুদ্ধির বিকাশে বই পড়া জরুরি। সাহিত্য চর্চা যা কিনা শিক্ষার প্রধান অঙ্গ, তা করতে হলেও বই পড়া জরুরি। এটি না হলে জাতি হিসাবে আমরা কালের অতল গর্ভে তলিয়ে যাব। পরবর্তী প্রশ্ন, বই পড়া প্রবন্ধটি কেন লেখা হয়েছিল? কটেজ লাইব্রেরি ও ভবানীপুর ইনস্টিটিউটের সাহিত্য শাখার অধিবেশনে পাঠের জন্য প্রবন্ধটি লিখিত হয়েছিল। নেক্সট 8 নম্বর, প্রমথ চৌধুরীকে উদাসীন গ্রন্থকিট বলে কে সম্বোধন করেছিলেন? কেন তাকে উদাসীন গ্রন্থকিট বলা হয়েছিল? প্রমথ চৌধুরীর বন্ধু সুরেশচন্দ্র সমাজপতি তাকে উদাসীন গ্রন্থকিট সম্মানে ভূষিত করেছিলেন। আর দ্বিতীয় অংশ হচ্ছে, তাকে উদাসীন গ্রন্থকিট বলা হয়েছিল কেন? প্রমথ চৌধুরী সংসারের প্রতি বিতরাগ হয়ে লাইব্রেরিতে বসে সময় কাটাতেন, সেজন্য তাকে উদাসীন গ্রন্থকিট নামকরণে ভূষিত করা হয়েছিল। পরবর্তী 9 নম্বর প্রশ্ন দেখো, একালের মানুষ বই অপেক্ষা কি পাঠে অধিক মনোযোগী বলে প্রমথ চৌধুরী মনে করতেন এবং কেন? প্রমথ চৌধুরীর মতে, মানুষ বই অপেক্ষা সংবাদপত্র পাঠে অধিক মনোযোগী। প্রমথ চৌধুরী মনে করতেন, অতিরিক্ত চা পানে যেমন মানুষের খিদে কমে যায়, তেমনি অতিরিক্ত সংবাদপত্র পাঠে সাহিত্যে অরুচি জন্মায়। নেক্সট 10 নম্বর, প্রাবন্ধিক প্রমথ চৌধুরী কাউকে শখ করেও বই পড়ার পরামর্শ দিতে চান না কেন? প্রাবন্ধিক প্রমথ চৌধুরী কাউকে শখ করে বই পড়ার পরামর্শ দিতে চান না, কারণ প্রথম হচ্ছে, কেউ সে পরামর্শ গ্রহণ করবে না, কারণ আমরা শৌখিন জাতি নই। এবং 2 নম্বর হচ্ছে, এই রোগ শোক দুঃখ দারিদ্র্যের দেশে অনেকে তা কুপরামর্শ বলে মনে করবেন। নেক্সট 11 নম্বর, প্রমথ চৌধুরীর বই পড়া প্রবন্ধে প্রাচীন ভারতীয় নাগরিকদের
গৃহসজ্জার বর্ণনা কোন গ্রন্থ থেকে দিয়েছিলেন? ওই গ্রন্থের রচয়িতার নাম লেখো। কামসূত্র গ্রন্থের উদ্ধৃতি সহযোগে প্রমথ চৌধুরী বইপড়া প্রবন্ধে প্রাচীন ভারতীয় নাগরিকদের গৃহসজ্জার বর্ণনা দিয়েছেন। প্রাচীন ভারতের ন্যায় দর্শনের সর্বশ্রেষ্ঠ ভাষ্যকার বাৎসায়ন ছিলেন কামসূত্র গ্রন্থের রচয়িতা। এবার পরবর্তী 12 নম্বর প্রশ্ন। বইপড়া প্রবন্ধে প্রমথ চৌধুরী সেকালের ও একালের সভ্যতার মূল পার্থক্য কী দেখিয়েছিলেন? প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন তোমরা অবশ্যই করবে। আর তোমাদের যে বই পড়ার উপর স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়েছিল, সেই স্টাডি মেটেরিয়ালটা খুব ভালো করে পড়বে, তাহলে তোমরা অনেক প্রশ্নের অ্যান্সার তোমরা নিজেরাই করতে পারবে। যাই হোক, এখানে দেখো, বই পড়া প্রবন্ধে প্রমথ চৌধুরীর মতে সেকালের ও একালের সভ্যতার মূল পার্থক্য হলো সেকালের সভ্যতা ছিল অ্যারিস্টোক্র্যাটিক এবং একালের সভ্যতা ডেমোক্র্যাটিক পর্যায়ে উন্নীত হতে তৈরি। এইবার দেখো 13 নম্বর। সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপ হতে মুক্ত হব। কোন গঙ্গার কথা বলা হয়েছে? বইপড়া প্রবন্ধে প্রমথ চৌধুরী বলতে চেয়েছেন সাহিত্যে মানুষের মন গঙ্গার পূর্ণ প্রতিফলন মেলে, তাই সাহিত্য চর্চাই পারে আমাদের জ্ঞানী করে সকল পাপ থেকে মুক্ত করতে। নেক্সট, সাহিত্য চর্চার জন্য প্রধান উপকরণ কি এবং এর উৎকৃষ্ট স্থান কোথায়? সাহিত্য চর্চার জন্য প্রধান উপকরণ হলো বই পড়া। আর এর উৎকৃষ্ট স্থান কোথায়? লাইব্রেরি হলো সাহিত্য চর্চার উৎকৃষ্ট স্থান। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার 15 নম্বর। যে প্রবন্ধ লোকে স্বেচ্ছায় পড়ে না, সে প্রবন্ধ অপরকে পড়ে শোনাটা অবশ্য শ্রোতাদের উপর অত্যাচার করারই সামিল। কে কোন প্রসঙ্গে কথা বলেন? প্রমথ চৌধুরী বইপড়া প্রবন্ধে কথা বলেছেন। আর লেখকের ধারণা তার প্রবন্ধ কেউ পড়ে না, তাই সাহিত্য সভাতে পাঠ করতে গিয়ে উক্ত মন্তব্যটি করেছেন। এবার 16 নম্বর। সেকালের সভ্যতা ছিল অ্যারিস্টোক্র্যাটিক আর একালের সভ্যতা হতে চাচ্ছে ডেমোক্র্যাটিক। এই উক্তিটি কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে? ডেমোক্রেটিক শব্দের অর্থ কী? তা উদ্ধৃত উক্তিটি প্রমথ চৌধুরীর বইপড়া প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। আর ডেমোক্রেটিক শব্দটির অর্থ হচ্ছে গণতান্ত্রিক। এবার 17 নম্বর। আমরা দেশশুদ্ধ লোক আজকের দিনে এই মানসিক মন্দাগ্নিগ্রস্ত হয়ে পড়েছি। প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। বই পড়া প্রবন্ধে প্রমথ চৌধুরী তৎকালীন নাগরিক সমাজের বই পড়ার ব্যাপারে যে অরুচি ছিল, সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে উদ্ধৃত উক্তিটি করেছিলেন। আসলে অতিরিক্ত সংবাদপত্র পাঠ করার ফলে দেশবাসীর সাহিত্যে অরুচি ঘটে গিয়েছিল। সেই অবস্থাকে ব্যাখ্যা করতেই প্রাবন্ধিকের এমন উক্তি। এবার নেক্সট 18 নম্বর। মানুষের জীবনে আনন্দ থেকে বঞ্চিত হবার কোনো কারণ বই পড়া প্রবন্ধে প্রাবন্ধিক উল্লেখ করেছেন। এখানে দেখো, প্রাবন্ধিক প্রমথ চৌধুরী মনে করেন সারা জীবনে একবারও কাব্যচর্চা না করলে মানুষ একটা বড় রকমের আনন্দ থেকে বঞ্চিত হয়। সর্বসাধারণের জন্য সংরক্ষিত এই আনন্দ ভাণ্ডারের কাছাকাছি পৌঁছানো শুধু আনন্দ বিধানের জন্যই নয়, বরং জাতির উন্নতির জন্যও প্রয়োজনীয়। নেক্সট 19 নম্বর। প্রাচীন ভারতের নাগরিক সমাজের রীতিনীতি মতিগতির বিবরণ পাওয়া যায় এমন একটি গ্রন্থের নাম করো। গ্রন্থাকারের নাম কি আর তিনি কে ছিলেন? এখানে দেখো, প্রাচীন ভারতীয় নাগরিক সমাজের মতিগতি রীতিনীতির আদ্যপান্ত বিবরণ পাওয়া যায় কামসূত্র গ্রন্থে। আর দ্বিতীয় অংশ হচ্ছে কামসূত্রের গ্রন্থকার ঋষি বাৎসায়ন। আর তৃতীয় অংশ হচ্ছে প্রাচীন ভারতে ন্যায় দর্শনের সর্বশ্রেষ্ঠ ভাষ্যকার হিসাবে তিনি পরিচিত ছিলেন। এইবার দেখো, কামসূত্র অবলম্বনে নাগরিক গৃহসজ্জার যে বর্ণনা পাওয়া যায় তার দু একটি উপকরণের নাম লেখো। তাহলে দেখো, কামসূত্রে নাগরিকদের গৃহসজ্জার উপকরণ হিসাবে শয্যা, কুটস্থান, বেদিকা, মাল্য, সৌগন্ধিক, পুটিকা, বীণা, চিত্রফলক, পুস্তক ইত্যাদির কথা বলা ছিল।
নেক্সট 21 নম্বর, কামসূত্রে নাগরিকদের গৃহে কী ধরনের গ্রন্থ রাখার কথা বলা হয়েছিল? কামসূত্রে বলা হয়েছিল গৃহে য কশ্চিৎ পুস্তকং, অর্থাৎ যে কোনো একটি পুস্তক রাখা যেতে পারে, তবে সে সময়কার যে কোনো একটি কাব্যগ্রন্থ, তা কামসূত্রে টিকাকারের ভাষ্য থেকেই বোঝা যায়। নেক্সট 22 নম্বর, প্রমথ চৌধুরী আরও বেশি করে লাইব্রেরি গঠনের পরামর্শ কেন দিয়েছিলেন? প্রমথ চৌধুরী ব্যক্তিগত অভিজ্ঞতায় বিশ্বাস করতেন সাহিত্য চর্চা অর্থাৎ জ্ঞান বুদ্ধি বোধ বিকাশের উপযুক্ততম স্থান লাইব্রেরি। আর বর্তমান শিক্ষা ব্যবস্থায় স্কুল কলেজের যা অবস্থান, সেখানে স্বশিক্ষিত হয়ে উঠতে গেলে লাইব্রেরি স্থাপন জরুরি। এবার পরবর্তী প্রশ্ন দেখো, 23 নম্বর, লাইব্রেরির সার্থকতা প্রমথ চৌধুরী আর কোন কোন প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা করেছেন? লাইব্রেরির সার্থকতা হাসপাতালের সমতুল্য এবং স্কুল কলেজের চেয়েও বেশি বলে প্রমথ চৌধুরী মনে করেছেন। এবার 24 নম্বর, নাগরিক সমাজের কথা কোন গ্রন্থে মেলে? এর ইংরেজি প্রতিশব্দ হিসেবে কোন শব্দ ব্যবহৃত হয়? এটাই তোমাদের আজকের ভিডিওর শেষ প্রশ্ন। দেখো, নাগরিক শব্দের প্রয়োগ বাৎসায়নের কামসূত্র গ্রন্থে দেখা যায়, যদিও গ্রন্থের টিকাকার নাগরিক অর্থে বিদগ্ধ শব্দটি ব্যবহার করেছিলেন। আর এর ইংরেজি প্রতিশব্দ হিসাবে কোন শব্দ ব্যবহৃত হয়? সংস্কৃত বিদগ্ধ এর প্রতিশব্দ হিসাবে ইংরেজি কালচার্ড শব্দটি ব্যবহৃত হয়। স্টুডেন্টস, আমি আবার বলছি, যে প্রশ্নগুলো উত্তরগুলো করে দেওয়া হলো, এগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে এবং তৈরি করে নেবে। আর স্টাডি মেটেরিয়ালটা খুব ভালো করে পড়বে, ওখান থেকে তোমাদের অনেক আইডিয়া হয়ে যাবে। তোমরা ছোট প্রশ্ন যদি আসে বা বড় প্রশ্ন আসে, তোমরা ওখান থেকে একটা লিখতে পারবে। আর যদি তোমাদের প্রশ্ন উত্তর দরকার হয়, তাহলে তোমরা বলবে, পরবর্তী ভিডিওতে দেখা যাবে আপলোড করে দেওয়ার জন্য। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।